You should grow up, my husband. শুভ্র ধ্যান ভাঙে। অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে এই কি বলো? শুভ্রর ধ্যান ভাঙে। অবাক হয়ে এক হাত বাড়িয়ে তুলিকে ধরার চেষ্টা করে চেঁচায়। শুভ্র বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই তুলি ঠাস করে দরজা বন্ধ করে ফেলে। শুভ্র কিছুক্ষণ চেয়ে থেকে তারপর মাথা চুলকে শব্দ করে হেসে ফেলে। সকালের খাবার দাবার সময় দেখা গেল শুভম আবারও মহুদের সাথে একসঙ্গে খাবার খেতে বসেছে সেদিনের মতো, এবং বসেই রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। শুভ্র তখন মাত্রই তুলিকে নিয়ে ঢুকেছে রেস্তোরাঁয়। শুভমকে দেখে শুভ্রর ফুরফুরে মেজাজ মুহূর্তেই খিচড়ে গেল যেন। শুভ্রর যে হাত তুলির ডান হাতকে সক্রি ধরেছিল, সেই হাতের স্পর্শ শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুলি হাতের মধ্যে শক্ত চাপ উপলব্ধি করে শুভ্রর দিকে চাইল। ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, কোনো সমস্যা? শুভ্র কথা বলল না। শুভ্রর রক্ত চোখে চাহনি অনুসরণ করে তুলির সামনে তাকালো। শুভমকে মহুদের সাথে দেখতে পেয়ে তুলি প্রথমে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখটা একদম কালো হয়ে গেছে, রাগে একদম ফুঁসছে শুধু। শুভ্রর এমন করুণ অবস্থা দেখে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল। শুভ্র তুলির হাতটা ধরেই সেভাবেই এগিয়ে গেল। মহু আরিফদের সামনে যেতেই তুলি জোর করে শুভ্রর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। স্যারদের সামনে ভদ্রতা বজায় রাখা উচিত। শুভ্র চেয়ারে বসলো, তুলিও বসলো শুভ্রর পাশে। মহু তুলির দিকে এক পল তাকালো, কিছু জিজ্ঞেস করতে চাইছিল যেমন। পরপরই তুলিকে আপাদমস্তক দেখে কিছু একটা ভেবে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসলো। তারপর আবার মুখ স্বাভাবিক করে সবার সঙ্গে গল্পে মন দিল। তুলিকে আর কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, যা ভেবেছে তাই ঘটেছে। শুভম শুভ্রকে দেখে হালকা হেসে সাধারণ আলাপচারিতা করতে চাইল। দেখা গেল শুভ্র টুকটাক উত্তর দিয়ে এড়িয়ে যেতে চাইছে শুভমকে। শুভম হয়তো বুঝতে পারলো। দেখা গেল সে আরো কথা বাড়ালো না, মৃদু হাসলো শুধু। তাদের গল্পের মধ্যে খানিক পর শাড়ি পরা অসম্ভব সুন্দর এক রমণী রেস্তোরাঁয় ঢুকলো। ব্যাগটা দ্রুত হাতে টেবিলে রেখে শুভমের উদ্দেশ্যে বলতে লাগলো, সরি, বড্ড দেরি হয়ে গেল তাই না? এগেইন সরি। শুভ্র এই মেয়েটার কথার ধরন দেখে কিছু একটা সন্দেহ করছে। এমন ভাবে মেয়েটা শুভমের সঙ্গে কথা বলছে যেন শুভমের খুব কাছের কেউ। শুভম হালকা হেসে বলল, সমস্যা নেই, বসো। তোদের পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে মিসেস শুভম তালুকদার। ইভা ইভা এরা হচ্ছে আমার এমবিবিএস লাইফের ফ্রেন্ড সার্কেল। শুভ্র চোখ বড় বড় করে তাকালো শুভমের দিকে। শুভম শুভ্রর এমন চাহনি দেখে শুভ্রর দিকে চেয়ে হেসে ফেলল। ইভা সবার সঙ্গে কুশল বিনিময় করলো। ওর কথাবার্তা বেশ মার্জিত এবং গোছালো ছিল। তাছাড়া বড্ড মিশুকেও। শুভ্র এখনো তাদের দিকে চেয়ে হিসাব মিলাচ্ছে। মেয়েটা শুভমের স্ত্রী। এক পর্যায়ে শুভমই সকল হিসাবের খাতা চুকালো। শুভ্রর উদ্দেশ্যে বলল, শুভ, it was just a plan designed by our Mohu, a plan to make you jealous about তুলি। আমার বউ আছে বেটা, বাইরে চোখ দিলে চোখ তুলে নেবে একদম। আমি জাস্ট অভিনয় করেছি। তুলি তোদের ভালোর জন্যই জাস্ট আমার সঙ্গে তাল দিয়েছে। অ্যান্ড অ্যাজ এ পার মাই অবজারভেন্স আমাদের প্ল্যান সাকসেসফুল। তোদের একসাথে দেখে তেমনটাই মনে হচ্ছে আমার। শুভ্র কথা শুনে সবার আগে তুলির দিকে বাঁকা চোখে তাকালো। তুলির শুভ্রর এমন চাহনি দেখে একটু কেশে অন্যদিকে মুখ ঘুরালো। শুভ্র সব জেনে গেছে, এখন তো টিপ্পিনি কাটতে কাটতেও মেরে ফেলবে। তুলির নজর লুকানো দেখে শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শুভমকে কিছু কথা শোনাতে ইচ্ছে হলেও চেপে গেল। গত রাতের ন্যায় চমৎকার একটা রাত তাদের জীবনে আসার পেছনে মূলত তাদেরই এই অবাস্তব প্ল্যানই দায়ী। স্বীকার করতে বাধ্য হলো শুভ্র। তাদের সম্পর্ক ঠিকঠাক চলছিল না, সেটা এভাবে সবাই জেনে গেল। লজ্জা পেয়ে গেল শুভ্র। শুভম শুভ্রর দিকে চেয়ে ভ্রু নাচালো। শুভ্র মাথা চুলকে হেসে উঠল। শুভমের দিকে চেয়ে বলল, থ্যাঙ্কস শুভম, ইয়োর প্ল্যান ওয়ার্কড লাইক এ ম্যাজিক। শুভম কলার ঝাঁকিয়ে হাসলো।
সবাই খাবার দাবার শেষ করলো। শুভ্র এর পর বারবার তুলির দিকে চাইলেও তুলি এখনো অবধি মুখ তুলে নি তুলি তুলি এখনো অবধি আর মুখ তোলে নেই তুলি। শুভ্র তুলির এমন মুখ লুকানো দেখে মুখ টিপে হাসে। তারপর তুলিকে একা পেয়ে শুভ্র জেকে ধরলো ওকে। দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুলি। শুভ্র দু হাতে তুলির কোমর চেপে রেখেছে। তুলি ইতিউতি চেয়ে বারবার মুখ লুকাচ্ছে। শুভ্র যেভাবে চেপে রেখেছে আজ বোধহয় রক্ষা নেই আর তুলির। শুভ্র তুলির কপালের চুল আঙুলের পেছনের দিকে ঠেলে দিল। এই কাজটা বোধহয় শুভ্রর সবচেয়ে পছন্দের কাজ। যখনই শুভ্র তুলির মুখোমুখি হয় বারবার হাত বাড়িয়ে তুলির চুলগুলো আঙুল দিয়ে কপাল থেকে সরায়। শুভ্র যখন এমন করে না তুলির তখন কি যে ভালো লাগে। শুভ্রর মধ্যে ডুবে যাচ্ছে মনে হয় তখন। তুলির ভাবনার মধ্যেই শুভ্র তুলির থুতনিতে দু আঙুল ঠেকিয়ে ওর মুখটা নিজের দিকে উঁচু করলো। তুলি সরাসরি এবার শুভ্রর চোখের দিকে চাইলো। শুভ্র বাঁকা হেসে টিপ্পিনি কেটে বলল, শুভ্রর কাছে আসার এত তাড়া ছিল আপনার? প্ল্যান না করে নিজে থেকে এগিয়ে এলে আমি কি মানা করতাম? শুভ্রর অসভ্য কথায় তুলি লজ্জা পেয়ে গেল। জোর করে নিজের মুখ শুভ্রর থেকে ছাড়িয়ে নিয়ে অন্য পাশে মুখ ঘুরালো। শুভ্র কিভাবে জানবে? তুলি রীতিমতো মারিয়া হয়ে যাচ্ছিল শুভ্রর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। শুভ্র তুলিকে সামনে এনে নিজের পেছন থেকে জড়িয়ে ধরল। দুজনেই তারপর চুপচাপ। যতবার শুভ্রর গরম নিঃশ্বাস তুলির ঘাড়ে পড়ছে ততবারই ছটফট করে উঠছে তুলি। মানুষটার স্পর্শ তুলির শরীরে যেন আগুন লাগিয়ে দেয়। শুভ্র এক পর্যায়ে শীতল গলায় ডাকলো, তুলি। তুলি তখন ডুবে আছে আকণ্ঠ শুভ্রর স্পর্শে। অনুভব করছে নিজের শরীরে শুভ্রর বেসামাল স্পর্শ। তুলি অনুভবের এই পর্যায়ে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। তুলি জবাব দেয়, আজ আমাদের ফিরতে হবে, বাস রাত 7টায়। তাৎক্ষণিক তুলির চোখ খুলে ফেলল। শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরাসরি শুভ্রর চোখের দিকে তাকালো। শুভ্রর এ কথা বলার সময় কষ্ট হয়েছে, কিন্তু তুলির সামনে নিজে দুর্বল হয়ে গেল। তুলির পাগলামি আরো বেড়ে যাবে, তাই সে স্বাভাবিকভাবেই তুলির দিকে চেয়ে রইল। তুলি জিজ্ঞেস করলো, তার মানে আমরা একসঙ্গে আছি আর মাত্র 5 ঘন্টা? তারপর? বাকি কথা শেষ করার আগেই তুলির চোখ ছলছল করে উঠল। শুভ্র তুলিকে এভাবে দেখে মুখটা দুহাতে আগলে চোখ মুছে দিয়ে মিষ্টি গলায় বলল, 5 ঘন্টা কোথায়? বাসেও তো একসঙ্গে থাকবো আমরা। শুভ্রর এমন ছেলে মানুষের কথায় তুলি একদমই মন ভরল না। চোখ বেয়ে অবশেষে জল গড়িয়ে পড়লই। তুলি বাচ্চাদের ন্যায় বায়না করল, আরো কটা দিন থাকি না, বাসটা ক্যান্সেল করে দিন না প্লিজ। শুভ্র তুলির পাগলামি দেখলো, তারপর ভীষণ দায়িত্ব নিয়ে তুলির চোখের জল মুছে বোঝালো, তোমার বন্ধ আরো মাত্র 10-12 দিনের মতো আছে। বন্ধের পরপরই তোমার এক্সাম, পড়াশোনা লাগবে না করা। তুলি নাছোড় বান্দার ন্যায় বলল, একটা এক্সাম খারাপ করলে কিছু হয় না, জীবনে হাজার এক্সাম আসবে, কিন্তু এমন সুন্দর সময় তো আর আসবে না, কখনোই না। তুলির কথা শুভ্রর ভীষণ ভালো লাগলো। সত্যি বলতে শুভ্রর ইচ্ছে হচ্ছে না তুলিকে এভাবে যেতে দিতে, বরং ইচ্ছে হচ্ছে এই সময়টাকে এইভাবেই হাতের মুঠোয় আঁকড়ে ধরতে। ঢাকা ফিরে গেলে শুভ্র থাকবে শুভ্রর মতো, তুলি নিজের বাসায়। দুজনের এভাবে এতটা কাছ থেকে দেখা হওয়া, স্পর্শ, তুলির এসব পাগলামি আর দেখবে কোথায় শুভ্র। কিন্তু বাস্তবটা তেমন নয়, তাদের মানতে হবে সেটা। তুলি অবুঝ, তাই বলে শুভ্র নিজেও তুলির সাথে অবুঝ হয়ে যেতে পারে না। এক্সাম না হয় খারাপ হলো, আমার চাকরিতে তো ছুটি নেই। পরশু থেকে ডিউটি শুরু, যাওয়া লাগবে না আমাকে? পরশু শুরু, তাই না? তাহলে আমরা আজ থাকি, কাল যাই। শুভ্র তুলিকে বোঝালো। তুলি কি বলছে নিজেও জানে না। শুভ্র হালকা হাসলো, তারপর বলল, সাজেকে আসার সময় রাস্তা দেখোনি? যেদিন প্রথম সাজেক আসলে ব্যথা ছিল না গায়ে? সাজেকের রাস্তা তো ভালো না, এই জন্যে। এখান থেকে সারাদিন লাগবে ঢাকা যেতে, আর একটু রেস্ট না করলে পরদিন ডিউটি করতে পারবে না তো। তুলির নিজের কাছে যত যুক্তি ছিল সব শেষ হয়ে গেল। তুলি একদম বাচ্চাদের মতো ভেঙে পড়েছে, মূলত ভয় পাচ্ছে। বাসায় ফিরে গেলে এভাবে তাদের আর একসঙ্গে থাকা হবে না, নিজেদের মধ্যে তেমন কথাবার্তাও হবে না। শুভ্র কাজে ব্যস্ত হয়ে যাবে, তুলি পড়াশোনায়। এভাবে টাইম কেটে যাবে, দুজনের দূরত্ব বাড়বে। তুলি তখন বাঁচবে কিভাবে?
তুলি শুভ্রকে আচমকা জড়িয়ে ধরল। হঠাৎ এমন করায় টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল শুভ্র। পরপর নিজেকে সামলে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল তুলিকে। যতটা আঁকড়ে ধরলে বুকের মধ্যে পিষে ফেলা যায়, ঠিক ততটাই। অন্যবার তুলি এমন করে জড়িয়ে ধরলে চেঁচাতো, তবে আজ তুলির মুখে রা অব্দি নেই। আরাম করে শুভ্রর বুকের মধ্যে পড়ে আছে ও। শুভ্র তুলির চুলে চুমু খেলো, তারপর টিপ্পিনি কেটে পড়ল ও। ভালোবাসায় তো জ্বলে পুড়ে যাচ্ছ তুলি। এক কাজ করতে পারো, আন্টিকে বলে একেবারে চলে আসো না আমার কাছে, তাহলে আর এত পুড়তে হবে না। তুলির কি হলো? শুভ্রকে জড়িয়ে ধরে বুকে মুখ ঘষে ব্যস্ত হয়ে বলল, আমি আজকেই বলবো গিয়ে, কিসের 4 বছর, কোনো 4 বছর টছর না। উই আর ম্যারিড। আমরা কেন আলাদা থাকবো? ইসলামে নেই এইসব। শুভ্র থমকে গেল। তুলির পাগলামি এবার লিমিট ক্রস করছে। শুভ্র এবার তুলিকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে নিল। তুলি কান্না মাখা মুখে শুভ্রর দিকে চাইল। শুভ্র কিছুটা কঠোর হয়ে বলল, পাগলামি করবে না। আমাদের বিয়ের মূল শর্ত এটাই ছিল, বিয়ের পর তোমার পড়াশোনায় ইম্প্যাক্ট যেন কখনো না পড়ে। আগে যেভাবে পড়াশোনা করতে এখনো তাই করবে, আর আমাদের একসাথে 4 বছর পরই থাকা হবে। গট ইট? কী সব বলছো তুমি তুলি? তোমার আম্মু শুনলে ভাববেন আমি তোমাকে উল্টাপাল্টা বুঝিয়েছি। আমাকে দোষী বানিও না সবার সামনে, প্লিজ। তুলি কাতর চোখে শুভ্রর দিকে চাইল, ভাঙা ভাঙা গলায় বলল, আমাদের একসাথে থাকা কি পাপ? আপনি কেন দোষী হবেন? পাপ নয় তুলি, পরিস্থিতি বুঝো। তুলি নিজেকে সামলালো। সে কবে থেকে এমন ছিচকাদুনি হয়ে গেছে। শুভ্রর ইচ্ছে নেই তুলিকে উঠিয়ে নেওয়ার, দুজনে একসঙ্গে থাকার। তুলিকে দূরে দূরে রাখতে পারলেই তো শুভ্র যেন বাঁচে। তাহলে সে কেন খামোখা পাগলামি করবে? সম্পর্কের শুরু থেকে তুলি সবসময় আগে স্টেপ নিয়ে এসেছে। শুভ্র কি করেছে? কিছুই না। সম্পর্ককে আগে বাড়ানোর ক্ষেত্রে একমাত্র তুলিরই ভূমিকা আছে, আর কারণ নেই, কারণ না। শুভ্র একা যদি থাকতে পারে তাহলে তুলিও পারবে। তুলির দরকার নেই কারোর। তারপর তারপর বদলে গেল সব। তুলি আর একটা বারও পাগলামি করলো না, আর নাইবা শুভ্রকে জানালো। দুজনেই ঢাকা ফিরে এলো। বাসেও দেখা গেল তুলি বড্ড নীরব ছিল। যা বলার শুভ্রই বলেছে। শুভ্র ভেবেছে তুলির মন খারাপ, তাই কথা বলছে না। কিন্তু শুভ্র ভুল ছিল, মন খারাপ নয়, বরং তুলি অভিমান চেপে রেখেছিল নিজের মধ্যে। মনের মধ্যে অভিমানের ধোঁয়া উঠতে উঠতে এক পর্যায়ে তা ঘনীভূত হয়ে ক্ষোভে পরিণত হয়েছে। ক্ষোভ থেকেই অবহেলা। তারপর তারপর কি? ঢাকা ফেরার পর থেকে তুলি একদম চুপচাপ হয়ে আছে। শুভ্র কল করলে ধরে না। প্রতিদিন অনেকগুলো মিসড কল জমে থাকে তুলির কল লিস্টে। তুলি ধরে না। তুলি এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন কেন করেছে শুভ্র বুঝতে পারছে না। শুভ্র কয়েকবার তুলির সঙ্গে দেখা করার চেষ্টাও করেছে, এই নিয়ে মেসেজও করেছে তুলিকে। তুলি রিপ্লাই করেনি। শুভ্র হঠাৎ করে তুলির এমন ব্যবহার দেখে থমকে আছে এক প্রকার। তুলি তো এমন নয়। শুভ্র বলতে যে মেয়ে অজ্ঞান, সে মেয়ে কি করে শুভ্রর সঙ্গে এতটা দিন যোগাযোগ ছিন্ন করে রেখেছে? শুভ্র ভেবেছে আজ তুলির বাসায় যাবে, সরাসরি কথা বলে এই মহা সমস্যার সমাধান করতে হবে। দুপুরে খেতে বসেছে শুভ্র। আফরোজা আজ ইলিশ ভাজা করেছে। শুভ্র এসব ভাজা মাংস পছন্দ করে। আফরোজা ইলিশের টুকরো শুভ্রর পাতে তুলে দিলেন। শুভ্র মায়ের দিকে চেয়ে হালকা হাসলো, তারপর বলল, তুমিও বসো আম্মু, ইনসুলিন নিয়ে এসো এখন। আফরোজা নিজের প্লেটের মাছের কাঁটা ছাড়াতে ছাড়াতে বললেন, দিয়েছি, সুই ছাড়া কি? ডায়াবেটিস আর কোনো ঔষধ নেই রে শুভ্র, সুই গাঁথতে হাতে কাঁপে আমার। দিতে হবে আম্মু, কিছু করার নেই। তোমার ডায়াবেটিস মেডিসিন দিয়ে কন্ট্রোলে আসবে না। কথা বলার ফাঁকে শুভ্র নিজের খাওয়া বাদ দিয়ে মায়ের প্লেটের মাছ নিয়ে কাঁটা ছাড়ালো। তারপর কাঁটা ছাড়ানো মাছ তুলে দিল আবারও আফরোজার প্লেটে। আফরোজা ছেলের এই কাজ দুচোখ ভরে দেখেন। শুভ্র এই কাজ সব সময় করে। ছোটবেলা থেকে শুভ্র স্বনির্ভর, নিজের কাজ নিজেই করে। তারপর একটু বড় হয়েছে, সে তখন মায়ের দুঃখ বুঝতে শুরু করেছে। আফরোজার প্রথমে একটা মেয়ে নেই বলে আফসোস করতেন। অটুকু বাচ্চা শুভ্রর এই ব্যাপারটা কি যে গায়ে লাগলো। তারপর থেকে সে ঘরের কাজে আফরোজার সঙ্গে হাত মেলাতে শুরু করে। আফরোজা বকেন, ছেলেরা এসব কাজ করে না। আরো কত কি বলেন, শুভ্র বোঝে না।
আফরোজা এরপর দমে যান। মানা করার আর কিছু অবশিষ্ট থাকে না। কিন্তু জীবনের এই বৃদ্ধ বয়সে এসে আফরোজা বুঝেন শুভ্র না রাজি হয়ে ভালোই করেছে। না হলে বুড়ো বয়সে এক হাতে ঘরের 16 আনায় কাজ আফরোজার একার পক্ষে করার সম্ভব হতো না। শুভ্রর মন আজ নিজের মধ্যে নেই। তার আজ ইলিশেও মন নেই। সে খামোখা হাত দিয়ে ভাত মাখিয়ে যাচ্ছে সে কখন থেকে। আফরোজা ছেলেকেই প্রথম এতটা অন্যমনস্ক হতে দেখলেন। তিনি বিচলিত হয়ে পড়লেন। শুভ্র সাজেক থেকে আসার পর তো ঠিকই ছিল, মন মেজাজ তার ভীষণ ফুরফুরে ছিল। এখন দুদিন ধরে তার ঠিক হয়েছেটা কি? মায়ের মন তো। ছেলের অশান্ত অবস্থা দেখে নিমিষেই চিন্তিত হয়ে যান। আফরোজা শুভ্রর চওড়া কাঁধে আলতো করে হাত রাখেন, ডাকেন। শুভ্র, শুভ্র শোনে না। সে এখনো অন্য ধ্যানে মগ্ন। মূলত তুলির কি হয়েছে, শুভ্রর সঙ্গে সবকিছু শেষ করে দেওয়ার মানেটাই কি কি সেটাই তো বুঝতে পারছে না শুভ্র। আফরোজা থামেন, তারপর শুভ্রর কাঁধে আলতো চাপড় দিয়ে ডাকেন। এই শুভ্র। হুম? ও হ্যাঁ আম্মু, কি বলো? শুভ্র এবার ফিরে তাকায় আফরোজার দিকে। আফরোজা থামেন, গাঢ় চোখে ছেলের দিকে চেয়ে থাকেন কিছু সময়। শুভ্র হয়তো আফরোজার চাহনি বুঝতে পেরেছে। সে কিছু না বলে গলা পরিষ্কার করে আবারও খেতে মন দেয়। আফরোজাকে শুভ্র কিছু জানাতে চায় না। সে চায় না আফরোজা জানুক তাদের মধ্যে কিছু ঠিকঠাক চলছে না। খামোকা চিন্তা করবেন। শুভ্র তো আজ যাচ্ছে তুলির বাসায়। ঘাড় টানা তুলিকে চেপে ধরে সব ঠিক করে দিবে সে, সব। আফরোজা কিছু সময় পর চিন্তিত কণ্ঠে বলেন, শুভ্র, তোর কি হয়েছে বল আম্মুকে। তুই এত আপসেট কেন বাবা? শুভ্র থামে। মায়ের আদুরে কথায় শুভ্রর গলায় যেন কিছু একটা আটকে যায়। আফরোজা ঠিকই ছোটবেলার ন্যায় শুভ্রকে কাছে টেনে জানতে চাইলেন শুভ্র কেন মন খারাপ। শুভ্রর কেন মন খারাপ? ছোটবেলার ন্যায় আফরোজা শুভ্রকে নিয়ে অযথা চিন্তা করবেন ভেবে শুভ্র এবারেও নিজের মন খারাপের কারণ লুকিয়ে গেল। শেষ লোকমা ভাতটুকু খেয়ে কোনো রকম হাত ধুয়ে উঠে অন্যদিকে চেয়ে পড়ল। কিছু না তেমন, চিন্তা করো না তুমি। আমার একটু কাজ আছে আম্মু, আমি রুমে যাচ্ছি। বাসনগুলো নিজে না ধুয়ে ডিশ ওয়াশারে দিয়ে দিও। শুভ্র দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায়। আফরোজা নিজের খাবার খাওয়া থামিয়ে স্থির চোখে ছেলের চলে যাওয়া দেখেন। শুভ্র সেদিন বিকেলেই উপস্থিত হলো তুলিদের বাসায়। ইয়াসমিন দরজা খুলে দিলেন। শুভ্র তাকে সালাম করলো। পথে থেকে কিনে আনা চিপস মিষ্টির প্যাকেট ইয়াসমিনের হাতে তুলে দিয়ে বলল, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের দেখে যাই। শুভ্র মিথ্যা বলছে। তার ওদিকে কোনো কাজ ছিল না। সে একমাত্র তুলির জন্যই এসেছে এই বাড়ি। ইয়াসমিন অবশ্য শুভ্রর কথায় ভীষণ খুশি হয়েছে। গদগদ হয়ে শুভ্রকে সোফায় বসিয়ে চা করে নিয়ে এলেন। শুভ্র চা খেতে খেতে ইয়াসমিনের সঙ্গে গল্প করছে, কিন্তু ঘুরে ফিরে বারবার চোখ যাচ্ছে তুলির বেডরুমের দিকে। ইয়াসমিন হয়তো বুঝতে পারলেন সেটা। তিনি বলেন, তুলি তো ঘুমাচ্ছে শুভ্র, এত ডেকে এলাম আমি, উঠলই না। তুমি একবার না হয় ডাকো গিয়ে, দেখো উঠে কিনা। কখনো তো এত বিকেল অবধি ঘুমায় না, একবার ডাকলে উঠে যায়। আজ কি হচ্ছে কে জানে। যাও বাবা যাও। শুভ্র যেন এ কথার আশায় ছিল। চায়ের কাপ ট্রেতে রেখে দিয়ে চলে এলো তুলির রুমে। তুলি ঘুমাচ্ছে না, বরং শুভ্র এসেছে শুনে জোরপূর্বক বিছানায় শুয়ে আছে চোখ বন্ধ করে। কোলবালিশ খামচে ধরে আছে, যেন শুভ্রর কোনো কথা শুনে তুলি পুনরায় আবেগ খুইয়ে না বসে। দরজা লাগানোর শব্দে তুলি আরো শক্ত হয়ে কোলবালিশ খামচে ধরে। শুভ্র এগিয়ে আসছে, তার পায়ের শব্দ স্পষ্ট শুনছে তুলি। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারল। শুভ্র বিছানায় বসেছে, তুলি চোখ খিচে রেখেছে। তুলি যে ঘুমায়নি সেটা শুভ্র তুলির আচার আচরণ দেখে স্পষ্ট বুঝতে পারছে। শুভ্র হালকা হাসলো। যেই মেয়ে শুভ্রের জন্য মরিয়া, তার এত পালাই পালাই ব্যবহার শুভ্রর কাছে অবিশ্বাস্য ঠেকলো। শুভ্র পা থেকে ধীরে সুস্থে স্যান্ডেল খুলল, তারপর সোজা তুলির বুকে মাথা রেখে এক টানে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি আচমকাই এমন আচরণে থম হয়ে দু চোখ খুলে ফেলল। শুভ্র তুলিকে দু হাতে জাপটে ধরে আছে।
তুলি শুভ্রর ভারে চ্যাপ্টা হয়ে নিঃশ্বাস অবধি নিতে পারছে না। যখন শুভ্র ধরে, নিজের সঙ্গে একদম পিষে ধরে। এ কেমন অভদ্রতা! তুলি ছটফট করা শুরু করলো, বলতে লাগলো,